সকালের আলোটা চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখি সৌমিক আমার গালে আলতো করে চুমু দিচ্ছে, তার ঠোঁট নামছে ঘাট বরাবর, হাতটা ইতিমধ্যে আমার কোমরের কাছে। সে আমার নাইটি সরিয়ে আমার দিকে আরও ঝুঁকে আসে। আমি চোখ বন্ধ করে রাখি, শরীর সারা দে, কিন্তু মন যেন চুপ করে থাকে। আজ আমাদের বিয়ের 2 মাস, অথচ সেই প্রথম রাত থেকে এখন পর্যন্ত কখনোই আমি পূর্ণ হইনি। ও শুধু উত্তেজনা তৈরি করে, তারপর নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমি শুয়ে থাকি, ঠান্ডা হয়ে যাই ভেতরে ভেতরে। আজও তেমনি হলো। সে কিছু সময় আদর করে তারপর হঠাৎ থেমে যায়, উঠে পড়ে। তাড়াতাড়ি অফিস যেতে হবে বলে চলে যায়। বাথরুমে আমি শুয়ে থাকি, বিছানায় চাদরের নিচে। আমার শরীর গরম কিন্তু মন বরফ ঠান্ডা। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাই। বয়স 26, শরীর সুন্দর, বুক একটু বড়, কোমর সরু, চুল কোমর ছোঁয়া। বাইরে থেকে হয়তো আমি পরিপূর্ণ, কিন্তু ভেতরে যেন ফাঁকা একটা ঘর। বিকেলে বাড়িতে একা ছিলাম। মা, বাবা, আত্মীয়র বাড়ি গেছেন, সৌমিক অফিসে। আমি সোফায় বসে বই পড়ছিলাম। তখনই দরজার ঘণ্টা বাজল। আমি দরজা খুলে দেখি এক ডেলিভারি ম্যান, মুখে হালকা ক্লান্তি, গায়ে কোম্পানির পোশাক, হাতে মোটা একটা প্যাকেট। ম্যাডাম, আপনার অর্ডার। সে বলল, ভেতরে আসুন। আমি দরজা খুলে দাঁড়ালাম। সে ঘরে ঢুকে প্যাকেটটা সোফায় রেখে দেয়। আমি জিজ্ঞেস করি, পানি খাবে? সে একটু থমকে বলল, নেব। একটু গলা শুকিয়ে গেছে। আমি রান্নাঘর থেকে জল এনে দিই। সে ধন্যবাদ জানাই, তোমাকে দেখতে ক্লান্ত লাগছে। আমি বললাম। সে হেসে বলল, ডেলিভারির কাজ, রোদের মধ্যে সারা শহর ঘুরে বেড়াই, তবে অভ্যাস হয়ে গেছে। আমার কি মনে হলো, আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, আপনি মালবিকা। আমাদের কথা শুরু হলো। সে জানাল, ছোটবেলায় বাবা মারা গেছেন, মা ও ছোট বোন আছে, পড়াশোনার খরচ চালাতে এই কাজটা করে। তার মুখে কোনো অভিযোগ নেই, শুধু একটা স্থিরতা। আমরা অনেকক্ষণ কথা বলি। সে হেসে বলল, আপনার চোখে একটা একা একা ভাব আছে। আমি এক মুহূর্ত চুপ করে থাকি। তারপর জিজ্ঞেস করি, তুমি তো অচেনা, এত সহজে এসব বলছো কিভাবে? সে মাথা নিচু করে বলে, মাঝে মধ্যে কিছু মানুষকে দেখে বোঝা যায় তাদের হাসির পেছনে কতটা কষ্ট জমে আছে। তারই কথাটা আমাকে নাড়িয়ে দেয়। আমি তাকিয়ে থাকি তার দিকে। চেহারাটা সাধারণ, কিন্তু মুখে এক ধরনের ভরসা আছে। সে হঠাৎ জিজ্ঞেস করল, আপনি কি সুখী? আমি চোখ নামিয়ে বললাম, এই প্রশ্নের উত্তর দিতে অনেক সময় লাগে। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। আমি তার দিকে এক পা এগিয়ে যাই, বলি, চা খাবে? সে একটু ইতস্তত করে বলল, খেতে পারি। আমি রান্নাঘরে গিয়ে 2 কাপ চা তৈরি করি। ফিরে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আমি পাশে গিয়ে দাঁড়াই, তাকে একটা কাপ দিই। সে নরম করে বলে, আপনি খুব শান্ত মানুষ, কিন্তু ভেতরে অনেক শব্দ আটকে আছে। আমি চুপ করে থাকি। সে হঠাৎ বলে বসে, আপনার গলার কাছে ছোট তিলটা খুব সুন্দর। আমি চমকে উঠি, একটু লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিই, কিন্তু কিছু বলি না। সে বলল, ভুল কিছু বললাম? আমি মাথা নাড়ি না। তবে কেউ এতদিন খেয়ালই করেনি। আমরা পাশাপাশি বসে থাকি। দূরত্ব খুব বেশি নয়, আবার খুব কাছেও নয়। তবু সেই দূরত্বটাই যেন একটা মুগ্ধতা কাজ করছে। তার আঙুল আমার আঙুল ছুঁয়ে যায়, আমি সরাই না। সেই সন্ধ্যা, সেই মুহূর্ত একটা অদ্ভুত অনুভবে মোড়ানো ছিল। পরদিন দুপুরে হঠাৎ আমার মনে হলো, কালকে জয় যেই প্যাকেটটা দিয়ে গেছে সেটা বুঝি আমার ঠিক না। একটু দেখা করতে পারবে? ও এক মুহূর্ত চুপ করে থেকে বলল, অবশ্যই পারবো, এখনই আসি। হ্যাঁ, আমি একা আছি। একটু পরেই ও এলো, চোখে ক্লান্তি, মুখে সহজ হাসি। আপনার চোখে আজ একটু প্রশান্তি লাগছে। সে বলল। আমি মুচকি হাসলাম, বললাম, চা খাবে আজ? আবার আমি বানাচ্ছি। সে বলল, আপনার বানানো চা খেয়ে মন নরম হয়ে যায়। আমি রান্নাঘরে যাই, চা বসাই। নিজের অজান্তেই আয়নায় নিজের মুখ দেখি, চুল খোলা, গলায় হালকা গয়না, ঠোঁটে অল্প একটা হাসি। অনেকদিন পর মনে হচ্ছিল আমি একজন নারী, শুধু কারো স্ত্রী নয়। চা নিয়ে ফিরে এলাম। জয় এবার ডান পাশের সোফায় বসলো, একদম কাছাকাছি। আমরা চুপচাপ চা খাচ্ছিলাম। তখনই আমার হাত থেকে কাপটা হঠাৎ ছিটকে পড়ে যাচ্ছিল। জয় এক ঝটকায় কাপটা ধরে ফেল, কিন্তু আমাদের আঙুলগুলো একসাথে জড়িয়ে গেল। আমার শরীর হালকা শিউরে উঠল। তার হাতটা শক্ত ছিল না, কিন্তু ছোঁয়াটায় ছিল এক ধরনের স্থিরতা। আমি হাত সরালাম না। সে ধীরে ধীরে আমার দিকে তাকাল, চোখের দৃষ্টি সরল কিন্তু গভীর। আমি বললাম, তোমার দৃষ্টি এড়িয়ে চলা কঠিন। সে বলল, আপনার চোখে একটা গল্প আছে যেটা আপনি কাউকে বলেননি, কিন্তু আমি সেটা বুঝতে পারি। আমার চোখ ভিজে উঠল। আমি নিচু গলায় বললাম, তুমি দেখছো আমি লুকোচ্ছি?
সে আমার মুখের কাছে মুখ আনল। এক মুহূর্তের মধ্যে নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে গেল, ঠোঁট ছুঁই ছুঁই করছিল। কিন্তু ও থেমে গেল। আমার চোখ ধীরে ধীরে খুলে গেল। আমি কিছু বলি না। সে আস্তে করে বলল, আমি ছুতে চাই কিন্তু ভাঙতে চাই না। আমি আমার মাথাটা ওর কাঁধে রাখলাম। সে হাত দিয়ে আমার চুলে হাত বুলাতে লাগল। আমি চোখ বন্ধ করে তার বুকের শব্দ শুনছিলাম। আমার মনে হচ্ছিল আমি অনেকদিন পর এক নিঃশ্বাসে নিজের মধ্যে ফিরে এলাম। আমাদের মধ্যে কোনো শব্দ নেই, শুধু শরীর আর মনের এক জটিল নীরবতা। কিন্তু তাতেই যেন সব বলে দেওয়া হয়ে গেল। রাত গভীর, ঘর নিঃসঙ্গ, বিছানার এক পাশে আমি, অন্য পাশে ফাঁকা চাদরটা পড়ে আছে। সমিত ফিরেছে, কিন্তু আজও একটাও কথা বলেনি। ওর চোখে বিরক্তি, আমার অস্তিত্ব যেন তার রুটিনে বাধা। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হালকা বৃষ্টির শব্দ শুনতে শুনতে মনে হচ্ছিল কিছু একটা ভিতর থেকে আমাকে ডাকছে। ফোনে একটা মেসেজ এলো, ঘুমিয়েছেন? আমি কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকি, তারপর ধীরে টাইপ করি, না, ঘুম আসছে না, খুব হালকা বৃষ্টি হচ্ছে। ও উত্তরে লিখল, আপনি চাইলেই বৃষ্টির শব্দ শুনে একটা গল্প বলি। আমি হাসলাম, সেই হাসি আমার ঠোঁট পর্যন্ত এলো, মন ছুঁয়ে গেল। শোনাতে পারো? আমি জবাব দিই। অল্প কিছুক্ষণের মধ্যেই ফোনে একটা ভয়েস নোট এলো। জয় নরম গলায় বলছে, একটা মেয়ে যার জীবনে বৃষ্টি মানে ছিল চোখের জলের মতো, সে কখনো ভেজে না, শুধু চুপ করে দেখে। কিন্তু একদিন হঠাৎ এক অচেনা ছেলে তাকে ছায়া দিল, কিন্তু জোর করে ছুঁয়ে গেল না, বরং জিজ্ঞেস করল, তুমি কি ছায়া চাও? আমি হঠাৎ অনুভব করলাম আমার চোখের কোণে জল এসে গিয়েছে। সেই রাতে আমি ঘুমালাম না, শুধু ওর ভয়েসটা আবার শুনতে থাকলাম। বারবার। পরদিন সকালটা শুরু হলো নিঃশব্দে, কিন্তু মনে একটা উষ্ণতা ছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে হালকা সাজ করলাম। অনেকদিন পর নিজের জন্য। দুপুরে দরজায় বেল বাজে। আমি দরজা খুলতেই দেখি জয় দাঁড়িয়ে, সাধারণ টি শার্ট আর জিন্স, এ হাতে একটা ছোট ফুলের প্যাকেট। আপনার জন্য এটা কেন? কারণ আপনি আজ নিজেকে ভালোবেসেছেন, সেটা উদযাপন করা উচিত। আমি শব্দ খুঁজে পাই না, শুধু মুচকি হাসি দিই। ও বলল, আজকে একটু সময় দিতে পারেন? বাইরে কোথাও, খুব দূরে নয়। আমি থেমে গেলাম, তারপর হালকা মাথা নেড়ে বললাম, চলো। আমরা দুজন বেরিয়ে গেলাম শহরের এক ফাঁকা নিরিবিলি পার্কের দিকে। সেখানে বসে রোদে ভিজে থাকা পাতার নিচে একটা কাঠের বেঞ্চে বসেছিলাম। আস্তে করে আমার হাতটা ধরল। আমি হাত ছাড়াইনি, আমরা কথা বলিনি বেশি, শুধু সময় কাটালাম আর মাঝে মাঝে চোখে চোখ রাখতাম। আমার মনে হচ্ছিল অনেকদিন পর কেউ সত্যি করে আমাকে আমি হিসেবে দেখছে, শুধু স্ত্রী বা গৃহবধূ নয়। ও বলল, আপনার গলায় যে নিঃশ্বাস লুকানো থাকে সেটা আমি বুঝতে পারি। আমি চুপ করেছিলাম। হাত ধরা ছিল। ও আমার গালে আলতো হাত রাখল, আমার ঠোঁটের কোণে চুমু রাখল। না, তা ছিল না শরীর জয়ের চুম্বন, বরং কোনো কিছু অনুমতির অপেক্ষায় ছিল। আমি চোখ বন্ধ করলাম। নিজেকে মুক্ত মনে হলো। বিকেলের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। মালবিকা আয়নার সামনে বসে, চোখে হালকা কাজল, ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক। অনেকদিন পর ও নিজেকে সাজিয়েছে, কিন্তু কারো জন্য নয়, নিজের জন্য। সৌমিত এখনো অফিস থেকে ফেরেনি, কিন্তু আজ ওর ফেরার অপেক্ষা আর তেমনটা নেই। আজ মালবিকার সিদ্ধান্ত নিয়েছে, সে আর অপ্রাপ্তির ছায়া হয়ে থাকবে না। হঠাৎ ফোন বেজে উঠল। আপনি কেমন আছেন? ভালো, মানে চেষ্টা করছি নিজেকে ভালো রাখতে। ওর কণ্ঠে একটা থমকে থাকা মুহূর্ত ছিল। আপনার জন্য একটা জায়গা ঠিক করেছি, চাইলে চলতে পারেন কিছু সময়ের জন্য একসাথে নিঃশব্দে। মালবিকা জানত এটা পালিয়ে যাওয়ার প্রস্তাব নয়, এটা ছিল নিজেকে খুঁজে পাওয়ার সাহসের আমন্ত্রণ। সন্ধ্যের পথে একান্তে জয় মালবিকাকে নিয়ে গিয়েছিল শহরের এক ছোট্ট পাহাড়ি রিসোর্টে। ওই জায়গায় কেউ জানে না ওরা কারা। সেখানে তারা একে অপরকে চেনে, আবার নতুন করে চায় জানতেও। একটি কুটির ঘরে রাতে তারা পাশাপাশি বসেছিল। জয় হাতে এক কাপ কফি তুলে দিয়ে বলল, তুমি জানো আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমি চাই না তুমি কোনোদিন আমাকে ভালোবাসার বোঝা মনে করো। মালবিকার চোখে জল চলে এসেছিল। 3 বছর বিয়ের জীবনে এই কথাটা কেউ বলেনি যে তোমার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সে জয়ের দিকে এগিয়ে এসে আস্তে মাথাটা ওর কাঁধে রাখল। তারপর বলল, আমার শরীর বহুবার স্পর্শ হয়েছে, কিন্তু মনটা কেউ ছুঁতে পারেনি। তুমি পেরেছ। ওদের মধ্যে যে গভীরতা তৈরি হয়েছিল তা স্পর্শে নয়, বিশ্বাসে তারা একে অপরকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে শরীরের উত্তাপ ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল ভেতরের শূন্যতাকে ভরিয়ে তোলার শান্তি। রাতটা তারা একসঙ্গে কাটালো, চুপ করে, চুমু ছোঁয়া, কাছে আসা, সব ছিল।
কিন্তু অহংকারহীন কেবল সম্মতিতে ধরা। শেষ সকাল, একটি নতুন সূচনা। সকালবেলায় মালবিকা সূর্য ওঠা দেখতে দেখতে বলল, আমি ফিরব, আমি পালিয়ে যেতে পারি না, আমাকে যেতে হবে। কারণ আমি চাই এই আমি যে আজ রাতে নিজেকে খুঁজে পেয়েছে সে ফিরে যাক তার জীবনে, নিজের সিদ্ধান্তে, নিজের শক্তিতে। জয় কিছু বলল না, কেবল মাথা ঝুঁকিয়ে বলল, তুমি যেমন আছো তেমনি থাকো, আমার ভালোবাসা তোমার স্বাধীনতায়। মালবিকার ফিরে আসা, সে ফিরল, সৌমিতকে সব জানাল না, কিন্তু নিজেকে আর লুকালো না। সে নিজের জন্য পড়াশোনা শুরু করল, নতুন একটা অনলাইন ব্যবসাও খুলল। আর তার মাঝে যোগাযোগ কমে আসলো, কিন্তু সম্পর্কটা রয়ে গেল এক নরম বন্ধুত্বের মতো। কারণ ভালোবাসা সবসময় সঙ্গে থাকার নাম নয়, ভালোবাসা কখনো কখনো কাউকে নিজের মতো বাঁচতে দেওয়ার সাহস। এই গল্পে শরীর এসেছে, ঘনিষ্ঠতা এসেছে, কিন্তু তার থেকেও বেশি এসেছে আত্মিক সম্পর্ক, সম্মতি, নিজেকে ভালোবাসার সাহস আর সমাজের চীনা গণ্ডি ভেঙে সত্তা ফিরে পাওয়ার কাহিনী। অনেক নারীর জীবনের সম্পর্ক মানে শুধুই বাধ্যতা, ত্যাগ আর নির্বতা, কিন্তু সম্পর্কের আসল ভিত্তি হওয়া উচিত ভালোবাসা, সম্মান আর সমান অধিকার। এই গল্প আমাদের শেখায়, প্রেম মানেই শুধু শরীরের আকর্ষণ নয়, বরং একজন মানুষকে নিজের মতো করে বাঁচতে দেওয়াটাও এক প্রকার গভীর ভালোবাসা। একটি সম্পর্ক তখনই পূর্ণ হয় যখন দুজনেই একে অপরের অভ্যন্তরীণ মানুষটিকে বুঝতে শেখে। সম্মতিতে গড়া ভালোবাসা যে কতটা শান্তি দিতে পারে তা কেউ কেউ জীবন পেরিয়েও খুঁজে পায় না। আমরা প্রত্যেকে যদি নিজেদের সম্পর্কের ভেতরে সত্যতা, শ্রদ্ধা ও সম্মতির জায়গা তৈরি করতে পারি, তবে সমাজে আর ভাঙনের গল্প নয়, গড়ে উঠবে একটি সুস্থ, উষ্ণ আর দায়িত্বশীল ভালোবাসার সংস্কৃতি।